হ্যালো ফুডিজ, নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি একদম পুরান ঢাকার স্টাইলে তেহারি। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমার রেসিপিটি অনেক সহজ এবং সুস্বাদু করে তৈরি করা আপনাদের জন্য। ভিডিওটি দেখতে না টেনে সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখানে আমি আধা কেজির মতন চাল ধুয়ে স্ট্রেনারে ঝরিয়ে রেখেছি। আর এখানে 1 কেজির মতো মাংস ছোট ছোট করে টুকরো টুকরো করে রেখেছি। এটা হচ্ছে চর্বিসহ মাংস। তো এই তেহারির মাংসটা একটু চর্বিসহ হলে খেতে কিন্তু খুব টেস্ট হয়। আমি হাড় অ্যাভয়েড করেছি, আপনারা চাইলে নিতে পারেন। এখানে আমি 1/2 কাপ সরিষার তেল দিলাম এবং 1/4 কাপ ঘি দিয়ে নিলাম। আপনারা টোটালটাই ঘি দিয়ে করতে পারেন অথবা টোটালটাই সরিষার তেল দিয়ে করতে পারেন, এতে করে স্বাদে একটু পরিবর্তন আসবে। তবে সরিষার তেল দিয়ে করলে সেটা একদম অথেন্টিক পুরান ঢাকার তেহারি হয়ে যাবে। আর যদি আপনারা সয়াবিন তেল ব্যবহার করে থাকেন তবে কিন্তু স্বাদে অনেক ভিন্নতা আসবে, তেহারির টেস্টটা পুরোটাই অন্যরকম লাগবে। তো প্রথমে তেলটা আর ঘিটা সুন্দর করে মিশিয়ে একটু গরম করে নেব। আপনারা এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই মেজারমেন্টের মাংস এবং চালের জন্য এখানে বেরেস্তা করে নেবেন। আমি নিচ্ছি না, তার কারণটাও আমি পরে দেখাচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা ভালো করে গরম হয়ে ঘিটা গলে গেলে এখানে আমি দারচিনি 2 টুকরা ভেঙে 4 টুকরা করে দিলাম, কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে 6টার মতন ফ্যাটানো এলাচ দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু ভেজে নেব, এর থেকে ফ্লেভার বের হয়ে আসার আগ পর্যন্ত। সবসময় গরম তেলে যদি মাংস ভেজে নেন আগে থেকে, তবে মাংসটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো আমি এই মাংসগুলো কাঁচা মাংসগুলো ম্যারিনেট করিনি এবং এগুলো আমি এই মশলাগুলো ভাজা হবে এবং একটু সুন্দর স্মেল আসবে। এই স্মেলটা যখন চলে আসবে তখনই আমি মাংসটা দিয়ে দেব এবং এই মাংসে পানি ঝরানো মাংস একটু তেলে ভালো করে ভেজে নিতে হবে। তেলে ভালো করে ভেজে নিলে এটার টেস্টটা খুব ভালো আসে। সেই সাথে একটু লবণ দিয়ে দিলাম যাতে করে সেদ্ধটা খুব ভালোভাবে হয়। ছোট ছোট করে কেটে নিয়েছি। তেহারিটা আমার কাছে এরকমই ভালো লাগে। আপনারা বড় করে কাটতে পারেন, তবে বড় বড় করে মাংস কেটে নিলে আমার মনে হয় ওটা বিরিয়ানি মতন লাগে। তো ছোট করে হাড় ছাড়া চর্বিসহ মাংস এভাবে করে তেলে একটু ভালো করে ভেজে নেব। পুরান ঢাকার এই রান্নাটা যদি আপনারা অরিজিনাল রেসিপিটি করতে চান তবে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন এবং খেয়ে দেখতে পারেন আমি ভুল বলছি না ঠিক বলছি। তবে অরিজিনাল পুরান ঢাকার রেসিপিটি করতে এখানে আপনি ঘিয়ের বদলে পুরোটাই সরিষার তেল দিতে পারেন। তবে ঘিটা দিলে স্মেলটা খুব ভালো আসে আর খেতেও অনেক টেস্ট হয়, কিন্তু সরিষার তেল তো দিয়েই নিয়েছি। এবার আমি ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। মাংস থেকে খুব বেশি একটা পানি বের হবে না, কারণ মাংসটা ধুয়ে আমি অনেকক্ষণ ধরে ঝরিয়ে রেখেছি। এরপরে আমি এখানে 2 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব। দিয়ে এটা মাংসের সাথে মিশিয়ে নেব। মাংসের মধ্যে যে পানি পানি ভাবটা আছে এর মধ্যে দিয়ে দিলে এদের ফ্লেভার চলে যাবে আর ওগুলো কাঁচা ভাব নষ্ট হয়ে যাবে। আর এই যে মশলাটা, কদিন আগে আমি যে মশলার একটা রেসিপি করে দেখিয়েছি, এটা হচ্ছে সেই মশলা যেটা আমি দিয়ে দেব 2.5 টেবিল চামচ। আর এটা হচ্ছে টক দই। এই টক দইটা আমার হাতে বানানো। এটা আপনারা স্কিপ করতে পারেন, নাও স্কিপ করতে পারেন, চাইলে দিতে পারেন। কিছু গুঁড়া দুধ আর লেবুর রস দিয়ে, আপনারা চাইলে তেঁতুলের রস আর গুঁড়া দুধ দিয়ে করতে পারেন, কাউমিক দিয়েও করতে পারেন। আর প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিইনি এজন্য, কারণ আমি এখানে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করছি, যেটা আগে থেকেই ভাজা ছিল আমার ফ্রিজে। আমি অনেক দিন ধরে এটা সংরক্ষণ করছি, 3-4 মাস সংরক্ষণ করা যায়। আমি সেভাবে করে অনেকটা পেঁয়াজ বেরেস্তা করে নর্মালি রেখে দিয়েছিলাম, তার রেসিপিও আমার চ্যানেলে আছে। এবার আমি এখানে চায়ের কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। এটা দেওয়ার পরে সুন্দর করে মিশিয়ে নিয়ে
আমি এটাকে ঢেকে দিচ্ছি। আমি যে মশলাটা তৈরি করেছি এই মশলাটা এর মধ্যে দেওয়ার পরে এক্সট্রা ফ্লেভারের জন্য এলাচ আর দারচিনি দিয়েছি, তাছাড়া কিন্তু এখানে আর কোনো মশলা আমি দেব না। এভাবে কিছুক্ষণ দেওয়ার পরে আমি এর মধ্যে আর কিছুটা কাঁচা ঝাল চিড়ে দিয়ে দেব। তেহারির যে টিপস হচ্ছে 3টা। প্রথম টিপস হচ্ছে এটা হচ্ছে পুরো কাঁচা ঝাল দিয়ে রান্না হবে, এর স্মেলটাই হচ্ছে একটা তেহারির বিশেষ বৈশিষ্ট্য। দ্বিতীয় হচ্ছে তেহারিটা সম্পূর্ণ সরিষার তেলে রান্না হবে। আর তৃতীয়টা সময় মতো বলে দেব। তো এই মাংসটা আমি ঢেকে রেখে রান্না করব মিডিয়াম টু লো আঁচে, যতক্ষণ না পর্যন্ত মাংসটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যায়, অন্তত 70% সেদ্ধ হবে। এরপর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এত সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে একটু উলট পালট করে দিয়ে আবার কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব। এবার ঢাকনা উঁচিয়ে দেখব। আমার এখানে কারেন্টের একটু সমস্যা হয়েছিল, বিদ্যুৎ বিভ্রাট। এটাকে দয়া করে ক্ষমা করে দিবেন, যাতে আলোর একটা ব্যাড কম্বিনেশন চলে এসেছে। এর মধ্যে আমি টুকরো করে রাখা আলু দিয়েছি, এটা আপনারা স্কিপ করতে পারেন, তবে আমার ফ্যামিলিতে আলুটা কিন্তু অনেক ব্যবহার হয়, আমি এটা বারবারই বলেছি, আলুটা অনেক পছন্দ। এটা দিয়ে এটাও ঢেকে দেব। এটা ঢেকে দেব জাস্ট 15 মিনিটের জন্য। ঢাকা হয়ে গেলে ঢাকনা তুলে দেখব যে আলুটা কিন্তু হয়ে গেছে, মাংসও হয়ে গেছে। এবার আলু আর মাংস হয়ে যাওয়ার পরে ঝোলটা যখন কমে আসবে তখন এর ঢাকনাটা আর লাগাবো না। ঢাকনাটা না দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে থেমে থেমে রান্না করব, যেন মশলাগুলো নিচে পুড়ে না যায় এবং খুব সুন্দরভাবে এটা কুক হয়ে যায়। আর বারবার নাড়াচাড়া করে রান্না করলে আলুটা দেখলে বোঝা যাবে যে এটা হচ্ছে 7 থেকে 80% সেদ্ধ হয়ে গেছে। আর এটাকে ভালো করে নাড়াচাড়া করলে খুব সুন্দরভাবে নাড়ার মাধ্যমে এই তেল আর মশলাগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। তেল মশলা আলাদা হয়ে গেলে এর থেকে মাংস আর তেলটা আলাদা করে নেওয়া সহজ হয়ে যাবে। এভাবে নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত মাংসে পানি থাকবে বা ঝোল থাকবে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে। প্রয়োজনে ভলিউমটা একটু বাড়িয়ে দিতে পারেন এই সময়টায় এসে। এভাবে করে রান্না করতে করতে এবার আমি দেখতে পাচ্ছেন যে এখানে আমি বলেছিলাম যে তেল আমি 1 কাপের একটু কম দিয়েছি, কেন? আমার এই মাংসের চর্বি ছিল, তো আমি দেখলাম যে চর্বি থেকে তেলটা কতটুকু বের হয়, না বের হলে পরে দিয়ে দেব। কিন্তু আমার মনে হয়েছে যে এটা এনাফ ছিল, কারণ চর্বি থেকেও হালকা একটু তেল বেরিয়েছে, যার কারণে আমার এই 1 কাপটা পূর্ণ হয়ে গেছে। এবার তেলটা যখন উপরে উঠে আসছে এর মধ্যে কিন্তু আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করিনি, শুধু আমার হাতে তৈরি করা যে মাংসের মশলা করেছিলাম, যা দিয়ে আমি বলেছিলাম তেহারি বিরিয়ানি সব কিছু করা যাবে, সেই মাংসের মশলাটা ব্যবহার করেছি। চাইলে আপনারা প্লেলিস্ট থেকে এটা দেখে নিতে পারেন। এবার মাংসগুলো আমি আলাদা করে রেখে দেব এই তেলের থেকে। এই তেলে তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে, যেই তেলে আপনি মাংস রান্না করবেন তেহারির, সেই একই কড়াই এবং তেলে চালটা ভেজে নিতে হবে। এটা হচ্ছে তেহারির তৃতীয় বৈশিষ্ট্য। এগুলোকে না মানতে পারলে তেহারির কিন্তু আসল স্বাদটা, অথেন্টিক যে স্বাদটা, এটা কিন্তু পাওয়া যাবে না। ওই সেম তেলে আমি এখানে বাড়তি কোনো তেল ব্যবহার করিনি, ওই তেলে আমি এখানে চালটা খুব ভালো করে ভেজে নেব। আর মশলা যেহেতু অনেক কম, তেহারিতে মশলা কম থাকে, আর মাংসটা সেদ্ধ হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে, আর এজন্য চালটা খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এত সুন্দর করে ভেজে নেব যাতে করে চালটা ভাজা হয়ে গেলে বুঝতে পারবেন কড়াই থেকে ভাজা চালে একটা সনসনে আওয়াজ হয় এবং কড়াইতে চালটা মোটেও লেগে যায় না, এবং ফাঁকা জায়গায় চাল থাকলে সেই চালটা চিটপিট করে ফুটে ওঠে। এটা হচ্ছে ভাজা চাল। আপনি প্রয়োজনে এটা না ভেজেও রান্না করতে পারেন, তবে সেক্ষেত্রে পানির মেজারমেন্টটা আলাদা হবে। মাংসে সেদ্ধ হয়ে গেলে সেখানে চালের পানি দিয়ে তারপরে ধুয়ে রাখা চালটা দিতে হবে। আমি একটা টিপস বলে দেই, যে যারা
ঝরঝরে পোলাও রান্না করতে পারেন না তারা একটা জিনিস সবসময় ফলো করবেন, যেই কাপটা মেপে চাল নেবেন ঠিক সেই কাপটা মেপে পানি নেবেন। আর এক্ষেত্রে যদি আপনি চালটা ভেজে খুব ভালো মতো ভেজে রান্না করেন তাহলে 2 কাপ করে নেবেন, আর যদি চালটা না ভেজে আপনি রান্না করেন তবে 1.5 কাপ করে পানি নেবেন। এই সাজেশনটা যদি ফলো করেন তবে আপনার বিরিয়ানি, পোলাও, তেহারি যা কিছু করবেন এটা কিন্তু খুব ঝরঝরে হবে, গ্যারান্টেড। তো আমার এখানে চালটা ভাজা হয়ে গেছে, চালটা কেমন চিটপিট করছে দেখেন। তো আরও একটু নাড়াচাড়া করে আমি চালের ডাবল, আমি এখানে আধা কেজি মতো বলেছি, কিন্তু আমি যে কাপটি মেপে চাল নিয়েছি সেম কাপ মেপে আমি ওয়াটার হিটারে পানি গরম দিয়ে রেখেছিলাম। যে জগ থাকে জগে পানি গরম দিয়েছি, একদম সেম পানি, চালের ডাবল পানি দিয়েছিলাম। এই পানিটা আমি এবার এই চালের মধ্যে দিয়ে দেব। আর এই চালটা কিন্তু ভাজাটা ভালো হবে, এই যে দেখেন একদম কড়াই থেকে ছেড়ে এসেছে, একদম ভাজা। তার মধ্যে একদমই টকবগে গরম পানিটা দিয়ে দেবো, এতে করে কিন্তু চালটা অনেক সুন্দরভাবে রান্না হবে। এবং আরেকটা জিনিস ফলো করবেন, পোলাও, বিরিয়ানি যাই রান্না করুন তার আগে আধা ঘন্টা যাবত চালটা ভিজিয়ে রাখা। এক্ষেত্রে আপনি চালটা ধুয়ে স্ট্রেনারে ঝরিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিলেই কিন্তু সেটা আধা ঘন্টার মধ্যে চালটা নরম হয়ে যাবে। আর এই নরম চালটা রান্না করলে কিন্তু খুব দ্রুত এটা স্টিকি হয়ে যায়। তো এর মধ্যে আমি কিছু কাঁচা ঝাল দিয়ে এটাকে ঢেকে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার সঙ্গে সঙ্গে চালটা হয়ে যায়, চালটা হতে একদম সময় লাগে না। এর মধ্যে দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ গুলিয়ে পানির সাথে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব টেস্টের জন্য। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এবার মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। মাংসগুলো দেওয়ার পরে এবার ভালো করে এটা মেখে নেব। চালে কিন্তু এখনও অনেকটা পানি আছে, আর এই পানিটা কিন্তু দমে শুকাবে। এটা নিয়ে একদম টেনশন করবেন না যে না ভাত হয়নি, পানি আছে এখনই দেওয়া হলো। এটা হচ্ছে গরম কড়াই আর গরম মাংস গরম চালে কুক হয়ে যাবে। আর এইখানে কেওড়া জলটা দিতে অবশ্যই ভুলে যাবেন না, কারণ এর ফ্লেভারটা বলে দিবে যে আপনি কি রান্না করছেন আর কিভাবে রান্না করলেন আর কতটা মজা হলো। আশেপাশের মানুষ জেনে যাবে যে আপনি কি রান্না করতে চলেছেন। তো এই কেওড়া জলটা অবশ্যই দিবেন, এটা স্কিপ করবেন না, না হলে কিন্তু বিরিয়ানি তেহারির যে টেস্টটা সেটা কিন্তু পাবেন না। তো এটা আমি ঢেকে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। দেওয়ার পরে এবার একটু উল্টে পাল্টে দেব, যাতে করে খুব সুন্দর করে উপর নিচ চালগুলো আলাদা হয়ে যায়। এরপরে পরিবেশন করে দেখাবো যে রান্নাটা কেমন হলো। আর এত সুন্দর ফ্লেভার, এত সুন্দর টেস্ট বাড়িতে তৈরি না করলে বুঝতেই পারবেন না। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যদি ভালো লাগে, ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আর আমার পেজ নাহিদ সুইস অ্যান্ড ক্রাফট, এটাতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আমার গ্রুপ নাহিদ সুইস কুকিং রুম, এটাতে জয়েন হয়ে আমার সাথে রান্না সংক্রান্ত আড্ডা দিতে পারবেন। তো আজকের মতো এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আপাতত আমরা এই পুরান ঢাকার তেহারি খেয়ে সন্তুষ্ট থাকি। আল্লাহ হাফেজ।